আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় নিয়ে, পরিমাপ নিয়ে। তোমরা যদি আমার ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরিমাপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে তা আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখতে পারতেছো। সূত্রগুলো বোর্ডে লেখা আছে। তার আগে আমি পরিমাপ নিয়ে একটু কথা বলি। পরিমাপ মানে কি? পরিমাপ জিনিসটা কি? মানে কোনো কিছু ওজন করা, কোনো কিছু মাপা, এটাই হচ্ছে মূলত পরিমাপ। যেমন মনে করো আমরা 1 কেজি চাল ওজন করব, তাহলে ওজন পরিমাপের একক কি? মিটার, গ্রাম, আর কি লিটার। তাহলে আমরা যখন কোনো বস্তু ওজন করব, চাল, ডাল, হ্যাঁ, তখন সে ওজন পরিমাপের একক কি হবে? গ্রাম। আর যখন আমরা তরল কোনো কিছু পরিমাপ করব, যেমন তেল, পানি, এগুলো ওজন পরিমাপ করব, তাহলে তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। ঠিক আছে? এরপর আমরা যখন কোনো কিছু দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করব, সেটা পরিমাপের একক হচ্ছে মিটার। আর সময়ের একক হচ্ছে মিনিট, সেকেন্ড বা ঘন্টা। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আজকে আলোচনা করব এই সূত্রগুলো নিয়ে। যেমন প্রথমে আমি কি লিখছি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার কি? আয়তাকার এক ধরনের চতুর্ভুজ। যেমন এই বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ, আয়তাকার একটি বোর্ড। এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই সূত্রটি লাগবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে? তারপর সামুদ্রিক। সামুদ্রিক কোণটি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। আমি ছোট্ট করে এখানে আর্ট করে নিচ্ছি, যেহেতু বোর্ডে জায়গা নেই। তোমরা একটু দেখো। দেখো, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের সূত্র যেটি লাগবে, ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে? আর একটা জিনিস তোমরা মনে রাখবা, ক্ষেত্রফল যখন চাবে তখন এখানে অবশ্যই লিখতে হবে বর্গ একক। যদি মনে করো আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে কি লিখতে হবে? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, এখানে লিখতে হবে বর্গ একক। যদি মিটারে বলে তাহলে তোমাকে লিখতে হবে বর্গ সেন্টিমিটার, এককটা হবে সেন্টিমিটারে। যদি মনে করো তোমাকে বলে আয়তাকার ক্ষেত্রের একটি আয়তাকার ক্ষেত্রের ভূমি 2 ডেসিমিটার, প্রস্থ 3 ডেসিমিটার, এর ক্ষেত্রফল সমান কি? তাহলে তোমাকে এই সূত্রটি বসাইতে হবে এবং বর্গ যদি ডেসিমিটারে আছে তাহলে তোমাকে লিখতে হবে বর্গ ডেসিমিটার, এককটা ওই জায়গায় লিখতে হবে। যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, তাহলে বর্গ একক। এককটা ক্ষেত্রফলের সময় বর্গ একক হবে। তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোন একটা বর্গ দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবো, তাহলে এই সূত্রটি আমাদের লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, হাত গুণন ভূমি গুণন উচ্চতা। কারণ ত্রিভুজ 3টি বাহুর সমন্বয় হয় ত্রিভুজ, তাহলে 2টি ত্রিভুজ মিলে কিন্তু হয় একটি চতুর্ভুজ। সেই চতুর্ভুজের অর্ধেক ত্রিভুজ আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো এই যে একটা, মনে করো আমি চতুর্ভুজ আঁক করলাম।
ঠিক আছে। তাহলে এই দেখো একটা বাহু দিলাম, মনে করো এর নাম দিলাম এ বি সি ডি। তাহলে দেখো এ আর ডি এই বাহুটি দুটি ত্রিভুজে বিভক্ত করছে এই চতুর্ভুজটিকে, তাই না? তাহলে আমরা যদি সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ত্রিভুজের তো ত্রিভুজটা তাহলে দুটি ভাগে বিভক্ত করছে, তাহলে আমরা এখানে লিখতেছি একটি ত্রিভুজ, এই যে আরেকটি ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ নাম দিলাম এ বি সি, ঠিক আছে। তাহলে এর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কারণ চতুর্ভুজের সময় আমাদের চারটি বাহু আছে, ত্রিভুজের কয়টি বাহু? তিনটি বাহু। আর এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যদি আমাদের বলতো যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করতাম? ভূমি গুণন উচ্চতা, কারণ এর চারটি বাহু। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর আয়তক্ষেত্রের পরিসীমা। এবার দেখো আমরা আয়তাকার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ক্ষেত্রে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এবার দেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, যদি পরিসীমা নির্ণয় করতে বলে, মানে আয়তাকার ক্ষেত্র, এটা লিখলাম যে আয়তাকার ক্ষেত্র, তা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, এর পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে কি? চারদিকের যোগফল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে চারদিকের যোগফল কিভাবে নির্ণয় করা যায়? মনে করো দৈর্ঘ্য মানে নাম এ বি সি ডি, মনে করো এ বি সমান 2 সেন্টিমিটার আর বিডি সমান 1 সেন্টিমিটার। তাহলে এর কি করতে বলছে? পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে কি? চারদিকের যোগফল। তাহলে চারদিকের যোগফল কিভাবে নির্ণয় করা যায়? দৈর্ঘ্য 2, প্রস্থ 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 কত হবে? 6। তাহলে এই আমরা সূত্রের সাথে খুব দ্রুত নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি আমরা দেই 2, দেখো তাহলে দৈর্ঘ্যের মান কত? 2, প্রস্থ কত? 1, তাহলে 2 আর 1 3, 3 দুগুণ গুণ করো 6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা এভাবে নির্ণয় করতে পারবো, এই সূত্রের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারবো। এবার দেখো বর্গক্ষেত্রের পরিসীমা যদি চাই, বর্গ মানে কি? চারটি বাহুই সমান হবে। তাহলে বর্গক্ষেত্রে কয়টি বাহু? চারটি বাহু, ঠিক আছে। আর বাহুগুলো কি কেমন হয়? সমান হয়। আমি একটা বর্গ আর্ট করে তোমাদের দেখাচ্ছি, মানে আইডিয়া মাফিক আমি আর্ট করলাম, যদিও সমান হয়নি। আরে ঠান্ডা। তাহলে বর্গ এর পরিসীমা যদি নির্ণয় করতে বলে তাহলে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, কারণ 4 পাশের যোগফলটা আমাকে বাই করতে হবে, ঠিক আছে। পরিসীমা মানে সম্পূর্ণ অংশের যোগফল। তাহলে যদি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলে 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, যে এককে থাকবে আমাকে সেই এককটা লিখতে হবে। তারপর যদি বলে ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, তাহলে ওই একই 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক আছে। যদি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলে তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এরপর দেখো কি বলছে, ঘনকের তো এক তলের ক্ষেত্রফল। ঘনকের এক তলের ক্ষেত্রফল, ঘনবস্তু তোমরা বোঝো, এই যেমন আমার কাছে কি আছে? ডাস্টার। একটা ইট থাকলে ভালো হইতো। এই ডাস্টারের তল কয়টি তোমরা বলতে বাবা? সময় দিলাম আমি 5 সেকেন্ড সময় দিলাম, একটু চিন্তা করো দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, অনেকেই পারছো, অনেকেই পারো নাই। যারা পারো নাই তারা দেখো, এই ডাস্টারটির তল কয়টি আমরা গণবো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এই ডাস্টারটি হচ্ছে এক ধরনের ঘনক, ঠিক আছে। তাহলে একটি ঘনকের কয়টি তল? 6টি তল। আমরা একটা ঘনবস্তু আর্ট করবো। এবার দেখো এইখানে আর্ট করি,
আরে দেখো ঘনবস্তু চাষ করলাম, দেখো 1টি 2টি 4টি 5টি 6টি, দেখো এই যে 1 2 3, এই যে 4, 1 2 3 4 5 এই 6, মোট 6টি তল। ঠিক আছে, তাহলে ঘনকের এক তলের ক্ষেত্রফল যদি বলে একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে যে একটি মানে যে ঘনকের 6টি তল না, যদি একটি তল বলে, উপরেরটি বলে বা নিচেরটি বলে বা যেটিই বলুক, তোমরা অবশ্যই অনেকেই কিউব দেখছো, যে ছোট বাচ্চারা খেলে, হ্যাঁ, ওটাও এক ধরনের ঘনবস্তু, কারণ ওটা দেখবা রয়েছে। তাহলে এর যদি ক্ষেত্রফল নির্ণয় করে, যদি একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সেটার উপর স্কোয়ার করলে হয়ে যাবে। ঠিক আছে, যদি আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে সবগুলো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে, 6a²। আশা করি তোমরা অনেকেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী পর্বে আমি তোমাদের পরের অংশটি সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করবা। আরেকটি কথা তোমাদের বলে নিচ্ছি, আমার এই চ্যানেল থেকে যত টাকা আয় হবে, এই টাকাগুলো সমস্ত টাকা পাবে গরিব অসহায় ব্যক্তিরা। এখান থেকে একটি টাকা আমি খাবো না। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।